বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং কোমলমতি ছাত্রছাত্রী সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এই মেলাটা প্রতি বছর হয়, এটার একটা বিশেষ উদ্দেশ্যও আছে এবং এই বছরের একটু বিশেষত্ব হচ্ছে মেলা শুধু উদযাপন না, সাথে সাথে মানুষকে সচেতন করা। এখানে অনেকগুলো বিষয় পরামর্শ এসেছে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গের কাছ থেকে। এই যে সমস্যাগুলো আছে এগুলো আসলে আমাদের সবারই সমস্যা। জমির মালিক যে তারই সমস্যা, আর মোটামুটি শতভাগ মানুষই জমির সাথে সম্পর্কিত। এখানে আমারও প্রশ্ন ছিল অনেক, সে প্রশ্নগুলোর উত্তর তোমাদের মাঝে সেই প্রশ্নগুলো ছুড়ে দিতে চাই। আমাদের রেসিডেন্ট বললো না যে জমির এই যে ভূপৃষ্ঠের উপরে বিল্ডিং থাকলেও সেটার মালিক আমি, এখন ভূপৃষ্ঠের উপরে কত দূরের মালিক আমি, এটা কি একেবারে আসমান, এই সব সম্পূর্ণ মালিকানা আমার কিনা? এই প্রশ্ন তোমরা করতে পারতা। এটা সম্পূর্ণ মালিক আমি না, এটা এক এক এলাকায় এক এক রকম মালিক। কোনো এলাকায় 10 তলা বিল্ডিং পর্যন্ত অনুমোদন আছে, কোনো এলাকায় 6 তলা আছে, কোনো এলাকায় 10 আরো বেশিও আছে। এয়ারপোর্ট এলাকাতে আরো কম, সেখানে হাই রাইজ বিল্ডিং করার অনুমতি নাই। এটা অঞ্চল ভেদে আলাদা, কিন্তু হরাইজন্টালি মানে ক্ষেত্রফলে মালিক পুরোটাই ব্যক্তি। আর ভার্টিক্যাল মালিকানা সরকার নির্ধারণ করে দেয় যে তো এই এলাকার মানুষ 20 মিটারের মালিক, ওই এলাকার মানুষ 40 মিটারের মালিক। আর বাংলাদেশ ব্যাংক যে এলাকায় আছে মতিঝিল, ওই এলাকার মানুষ আর একটু বেশি মালিক। তো আমি আজকে এই যে অনেকগুলো মতামত উঠে এসছে, এজন্য সবাইকে সাধুবাদ জানাই যে সবাই বলেছেন ফ্র্যাঙ্কলি তাদের সমস্যার কথা। আসলে জমি নিয়ে সমস্যার অনেকগুলো কারণ রয়েছে, আমি দু একটা কথা আপনাদের সামনে বলবো। তার জমি আমার একটা, এই জমির মধ্যে সরকারের 3টা লোক ঢুকে। একজন আসে সেটেলমেন্ট থেকে, সে 20 বছর 30 বছর পর পর এসে জরিপ করে একটা রেকর্ড বানাই, যেটাকে আর বলি আমরা বা খতিয়ান বলি, সে একটা বানাই দিয়ে যায়। এরপরে আমার প্রয়োজন জমিটা বিক্রি করব, সেটার জন্য আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা অফিস, আরেকটা মিনিস্ট্রি। আর এসিল্যান্ড যেটা করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। জমিটার মালিকানাও ট্রান্সফার করতে পারে না, তার এখতিয়ার নেই, আবার বলেও দিতে পারে না যে এই জমিটা অমুকের। আর করার এখতিয়ারও নাই তার। তার এখতিয়ার আছে যে আরটা বানাইছে সেটা সংশোধন করে দেওয়া। তার এখতিয়ার আছে জমিটা যদি বৈধভাবে হস্তান্তর হয় তাহলে সেই যার কাছে হস্তান্তর হয়েছে তার মালিকানাটা নির্ধারণ করে দেওয়া, এবং একই সাথে তার জমির যে ব্যবস্থাপনার জন্য যে কার্যক্রম সেইগুলো করে দিতে পারে। তো এটাও একটা কোঅর্ডিনেশনের সমস্যা থাকতে পারে, এটার মাধ্যমেও জমি সংক্রান্ত সমস্যাগুলো উদ্ভব হয়। সরকারের প্রচেষ্টা রয়েছে এই ডিপার্টমেন্টগুলোকে এক ছাতার নিচে এনে সমস্যার সমাধান করার, এবং যত কম সময়ে সমাধান করা যায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে সেটেলমেন্টের যে প্রবলেমটা হয় 20 বছর 30 বছর পরে, যে সেটেলমেন্ট জরিপ করে একজনের জমি আরেকজনের নামে হয়ে যায়। আমার জমি সরকারি না, ব্যক্তিগত জমি, বাপদাদা ভোগ দখল করতেছি, লাস্ট জরিপে এসে হয়তো আমাকে পায় নাই জমির কাছে, খাস জমির মধ্যে আমার দাগটা উঠাই দিয়ে যায়। এটা অহরহ ঘটে, অথবা অন্য কোনো কারণেও করতে পারে, ব্যক্তিগত রেশারেশিও থাকতে পারে, ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, সেই কারণে করে দিয়ে যায়। তো আমার আপনারও দায়িত্ব রয়েছে। এক হচ্ছে জমির মালিক হিসাবে আমার দায়িত্ব রয়েছে যে আমার অন্য সম্পদের, আমার মোবাইলটা যেমন সেফগার্ড আমি রাখি মালিকানা নিশ্চিত করার জন্য, জমির মালিকানা বজায় রাখার জন্য কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো আমাদের করা উচিত। সকালে একটা প্রোগ্রামে আমি বলেছি এই বিষয়টা, যে আমাদের মাঝে অনেকেই মনে করেন জমি হস্তান্তর করেন, দলিল করেন,
দলিল করে বসে থাকে যে মালিকের কাছ থেকে জমিটা কিনলাম, দলিল হয়ে গেছে, জমির মালিক আমি হয়ে গেছি, জমিতে আমি ধান চাষ করছি বা কোনো দোকান বাড়ি করে ভোগ দখলে আছি, জমি আমার। কিন্তু আপনি যে জমিটা কিনলেন বা আপনার কাছে যে বিক্রি করলো, সেই ব্যক্তির নামটা যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে তো রেকর্ডে বা আমাদের 2 নম্বর খতিয়ান বলে তলব বাকি রেজিস্টার, সেই রেজিস্টারে কিন্তু আগের মালিকের নাম রয়ে যাবে। এই সুযোগটা আগের মালিক নেই। যা আপনি তো মনে করেন জমি কেনার পরে 20 বছর নামজারি করেন নাই, জমির খাজনাও দেন নাই, এই সুযোগটা আগের মালিক নেই। সে যখন দেখে যে না, তলব বাকি রেজিস্টারে আমার নাম এখনো রয়েছে, খোঁজ নিলে আমার মালিকানার নামে আমার নামই আছে, এই জন্য সে কি করে আরেক জায়গায় তার চেয়ে শক্তিশালী আরেকটা লোকের কাছে বিক্রি করে দেয়। এই যখন একটা জমি 2 জায়গায় বিক্রি হবে, সমস্যা তৈরি তখনই হয়ে যায়। যে শক্ত সে তো কি দখল করে, আর যে নরম সে কান্নাকাটি করে যে আমি তো স্যার আগে কিনেছি, এতদিন ধরে ভোগ দখল করছি, ওই লোক আমাকে উঠাই দেয়। যেটা অলরেডি আমাদের আলোচনার মধ্যে এসছে যে ম্যাক্সিমাম ফৌজদারি অপরাধের অধিকাংশই উদ্ভব হয় এই জমি থেকে। তো আমাদের এই আজকের প্রোগ্রাম বা সরকারের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সচেতন করা, তথ্য অবাধ প্রবাহ নিশ্চিত করা। আপনি যদি জানেন যে আপনি যেটা বললেন একটা যে হেবা দলিল কাকে কাকে দেওয়া যায়, এটা যদি আমি জানি, তো আমি তো ওইটা করব না, ওই দলিলটা বললেও তো করব না, কম দামি করে দিলেও করব না, কারণ ওই দলিলটার কোনো বৈধতা নাই। আপনার খাতা কলমে বা একটা স্ট্যাম্পে আপনার নাম উঠেছে, কিন্তু মালিকানার ভ্যালিড ডকুমেন্ট তৈরি হয় নাই, কারণ রক্তের সম্পর্কের বাইরে হেবা বা দান করা যায় না। তো সেক্ষেত্রে আমি যদি এটা জানি, তাহলে তো আমি নিব না, যতই আমাকে লোভ দেখায়, কারণ ওই এটা কোনো না কোনো জায়গায় আটকে যাবেই। আর জমির কাজ হচ্ছে এমন যে আপনি তদবির করলেন, আমি করে দিলাম, কাগজ দুর্বল, ওটা টিকবে না। যার বিপক্ষে যাবে রায়টা, সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আপিল করলেই নিম্ন আদালতের রায় বা এসিলেট অফিসের রায়টা বাতিল হয়ে যাবে। তো এই জন্য জমির তদবির করাটাও বুঝে শুনে করতে হবে, যে কাগজপত্র না থাকলে আমি যতই করে দিই ওটা টিকে থাকবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। সবাই যদি এই জিনিসগুলো সম্পর্কে জানে, এই প্রসেসের মধ্যে আসে, তাহলে অ্যাটলিস্ট সে জানতে পারবে যে কোন কাজটা কার কাছে পাওয়া যাবে, কার কাছে করা যাবে, সে সেখানেই যাবে। আর আমাদের এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা, মানুষকে সচেতন করা। জমির মালিক আমরা সবাই, আমিও এই ভুক্তভোগী। আর যেটা অনেকের কথার মধ্যে উঠে এসছে যে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে পাঠ্য বইয়ের একটা অংশ হিসাবে এটাকে ইনক্লুড করা যায় কিনা, এটা আমাদেরও ইচ্ছা। আমরা চেষ্টা করব সরকারের নজরে এটা নিয়ে আসার, কারণ আমি এই চাকরির আসার আগে জমি সম্পর্কে কিছুই জানতাম না। এটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই তাই, বাধ্য না হলে কেউ আমরা শিখি না। এই জন্য আমরা একটু বাধ্যই করব, স্কুলে যদি অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো জানা যায়, তাহলে আমার জমি নিজের বসত বাড়িটা তো ঠিক থাকবে। বসত বাড়ির ত্রুটি থাকলেও সেই ত্রুটিটা কোথায় সংশোধন করা যায় এটাও যদি আমি জানি, বা সেটার পদ্ধতিটা কি সেটা জানি, তাহলে আমাকে কেউ ভুল পথে পরিচালনা করতে পারবে না। কারো পিছনে আমার বছরের পর বছর ঘোরা লাগবে না, কোনো হয়রানির শিকারও হওয়া লাগবে না, কাউকে অবৈধভাবে হেল্প করার জন্য অর্থকড়ির লেনদেন করা লাগবে না। এখন সব কিছুই ওপেন, কোন কাজটা কত দিনের মধ্যে করতে হবে সেটাও নির্ধারণ করা। সে আমরা যদি এটা জানি, তাহলে আপনার কাছ থেকে একটা অনৈতিক সুবিধা দাবি করা কঠিন হবে। তো আমাদের এই আজকের এই মেলার উদ্দেশ্য এটাই। তো আমি এই মেলার সাথে আয়োজনে যারা জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমের মধ্যে কষ্ট করে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে সময় দিয়েছেন, সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি বক্তব্য শেষ করছি। এবং আজকের এই অনুষ্ঠানের আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন, এবং স্থানীয় পর্যায়ে ওনার প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব দিয়েছেন এটা উদ্বোধন করার। তো আমি সেটার উদ্বোধন ঘোষণা করছি, ফকিরহাটের এই ভূমি সেবা মেলা 2026 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।